হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনাটাও খুব ভালোভাবে চলছে। তো বন্ধুরা, তোমরা হয়তো জানো অনেকে বা অনেকে জানো না যে আমি কি করব, একটা ম্যাথামেটিক্সের ব্যাচ পড়াবো। সেটা হচ্ছে ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, রেলওয়ে, ঠিক আছে, আপকামিং যে এক্সামগুলো আসছে আমাদের, ঠিক আছে, সরকারি চাকরির, সেগুলোর জন্য আমি ম্যাথামেটিক্স পড়াবো। হ্যাঁ, তো আমি গত 2 দিন বা 3 দিন আগে এই ইউটিউব চ্যানেলেই আমি একটা কি দিয়েছিলাম, ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছিলাম যে আমি কিভাবে পড়াবো। হ্যাঁ, পুরো ব্যাচের ডিজাইনটা ওখানে একদম ভালো করে ডিটেলসে একদম কি করানো আছে, বোঝানো হয়েছে। এবার ওখানে হয়তো তোমরা যদি ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখো তাহলে অনেকেই দেখবে অনেক কিছু জিনিস, নতুন টার্ম যেগুলো আমি শেখাবো। হ্যাঁ, অন্য কোথাও হয়তো ওগুলো শোনোওনি বা জানো না, ঠিক আছে। তো সেই জিনিসগুলোই আমি শেখাবো। আমি কি পড়াবো? ম্যাথামেটিক্স পড়াবো। তোমাদের সবারই হয়তো ম্যাথের প্রতি একটা ভয় আছে, যে ম্যাথ হচ্ছে একটা কঠিন সাবজেক্ট হোক, একটা ভয় আছে। তো সেই ভয়টাই আমি কি করব, সারিয়ে দেবো, মানে ভয়টা কাটিয়ে তুলবো। হ্যাঁ, বিনা বিন বাজিয়ে আমি খেলা দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটাকে মানে ক্লাসটাকে একদম পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। অনেক কিছু জিনিস শিখতে পারবে। এবং সেই ব্যাচটার হচ্ছে নাম দিয়েছিলাম আমি বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে। আমাদের ম্যাথের ব্যাচটার নাম কি থাকছে? বেসিক টু অ্যাডভান্স। মানে এখানে আমি বেসিক থেকে চালু করব, অ্যাডভান্স পর্যন্ত যাব। ধরে নাও আমি এখান থেকে হচ্ছে কি এর বেস, এখান থেকে আমি স্টার্ট করছি। এইখানে হচ্ছে কি আছে তোমাদের, এখানে তোমাদের আমাদের যে ডাব্লিউবিপি কেপি এক্সামগুলো হবে এখান পর্যন্ত কোশ্চিন আছে, কিন্তু আমি এখান থেকে আরেকটু উঁচু পর্যন্ত পড়িয়ে দেবো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে। মানে কোনো যদি 2-1টা 25টা কোশ্চিন আসবে, 25-এর মধ্যে 2-3টা কিন্তু হার্ড কোশ্চিন আসবে। সেই হার্ড কোশ্চিনগুলো তোমরা যাদের এক্সাম হলে ট্যাকেল করতে পারো, সেই হিসাবে পড়ানো হবে। হ্যাঁ, তোমরা প্রথম ক্লাসটা স্টার্ট হওয়ার আগে সবাই প্রত্যেকে খাতা এবং কলম নিয়ে বসবে, ঠিক আছে। আমি যে কনসেপ্টগুলো বোঝাবো সেগুলো তোমরা নোট করবে, নোট করে, এবং অনেকে আছো যে কনসেপ্টগুলো হয়তো জানো, যারা অনেক দিন ধরে প্রিপারেশন করছো তাদের একবার রিভিশন হয়ে যাবে, আর যারা নতুন আছে তারা তো নতুনভাবে শিখছেই, ঠিক আছে। তো বন্ধুরা, আমি বলে দিই যে ম্যাথ মানে হচ্ছে কি, সবাই ভয় করে, এটা আমি একটু আগে বললাম, আরেকবার বলে দিলাম। তো আমি কি করব, ম্যাথামেটিক্সের ভয়টা কাটিয়ে দেবে। এবার ম্যাথামেটিক্সের ভয় কখন কাটবে? তোমাকে নাম্বারের সাথে খেলতে শিখতে হবে। হ্যাঁ, মানে নাম্বার যে আছে আমাদের ম্যাথামেটিক্সে, সেই নাম্বারগুলোর সাথে খেলা শিখতে হবে। তো সেই এবার কোনো জিনিসকে যদি নিয়ে আমি খেলা করতে চাই, তাহলে সেই জিনিসগুলোকে অবশ্যই আমাকে চিনতে হবে, জানতে হবে যে তারা কোন পরিবার থেকে এসছে, কোনটা কোন পরিবারের, তাদের বিহেভিয়ার কেমন, তারা কোথায় ইউজ হয়, তাই না? তো সেই জিনিসটাই আমি কি তোমাদের শেখাবো। তো আগে আমাদের নাম্বারগুলা জানতে হবে, তবেই তো আমরা নাম্বারের সাথে খেলা করতে পারবো, তাই না? তো সেই জন্যই আমি সবথেকে আজকে প্রথম যেটা হচ্ছে তোমাদের ক্লাস হবে, ঠিক আছে, 1 নাম্বার, সেটা কি হবে, নাম্বার সিস্টেম থেকে, ঠিক আছে। নাম্বার সিস্টেম থেকে মানে সংখ্যা পদ্ধতি। প্রথমেই তো ম্যাথ করতে গেলে সংখ্যা লাগে, তাই না? সংখ্যা ছাড়া তো ম্যাথামেটিক্স হয় না। তো এইবারে তোমাদের ওই সংখ্যাগুলোই তো হচ্ছে চিনতে হবে, তবেই তো তোমরা খেলা করতে পারবে, ঠিক আছে। তো তোমরা সবাই শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো ক্লাসটা। ভাল লাগলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। তাহলে আমরা পড়বো হচ্ছে কি প্রথম ক্লাসে নাম্বার সিস্টেম। হ্যাঁ, নাম্বার সিস্টেম। তাহলে নাম্বার সিস্টেমের মধ্যে আমরা কি পড়বো? ক্লাসিফিকেশন অফ নাম্বার, মানে নাম্বারের কতগুলো ভাগ আছে, ঠিক আছে। এবার নাম্বার পড়তে গেলে তো আমাকে আগে জানতে হবে নাম্বার জিনিসটা হচ্ছে কি। তাহলে নাম্বার হচ্ছে আমাদের এই পৃথিবীতে কোনো একটা জিনিসকে কাউন্ট করার জন্য বা ওর মান দিতে গেলে, হ্যাঁ, ওই জিনিসটার মান দিতে গেলে বা কোনো একটা ডেটা এর হিসাব রাখার জন্য মানুষরা কি করেছে, একটা জিনিসকে আবিষ্কার করেছে, সেটাই হচ্ছে কি সংখ্যা। কারণ সংখ্যা ছাড়া আমরা কোনো একটা জিনিসের মান দিতে পারি না, তাই না? তাহলে সংখ্যা কি কি হতে পারে? দেখো, সংখ্যা 2 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, 7/11 একটা সংখ্যা, ঠিক আছে, √3 একটা সংখ্যা, পাই একটা সংখ্যা, এগুলো হচ্ছে কি একটা সংখ্যা। তাহলে এবার আমাদের জেনে নিতে হবে যে সংখ্যাকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, তাহলে দেখো, সংখ্যা আমাদের 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে রিয়াল নাম্বার, ঠিক আছে, রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা, ঠিক আছে, বাস্তব সংখ্যা। আর হচ্ছে একটা কি, একটা ইমাজিনারি নাম্বার। হ্যাঁ, ইমাজিনারি নাম্বার। আমি এনও দিচ্ছি, মানে ওটা তোমরা নাম্বার বুঝে নেবে। হ্যাঁ, ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা। হ্যাঁ, কাল্পনিক সংখ্যা।
দেখো যারা বাংলা থেকে নোট করছো তারা কি বাংলা থেকে লিখবে, যারা ইংলিশ থেকে নোট করছো তারা ইংলিশ থেকে লিখবে। এইটা হচ্ছে কি আমাদের নাম্বারের দুটো ভাগ। এইবার আমাদের জেনে নিতে হবে যে রিয়েল নাম্বার কি আর ইমাজিনারি নাম্বার কি বা কাল্পনিক সংখ্যা কি। তাহলে রিয়েল নাম্বার হচ্ছে তোমাদের যে সকল নাম্বারগুলোকে নাম্বার লাইনে ডিনোট করা যাবে, ঠিক আছে। মানে নাম্বার লাইন কি সেটা আমরা একটু পরে বুঝে নেব, ঠিক আছে। আগে এইটুকু মনে রাখো, আমি যেটুকু বলবো সেটুকু আগে বুঝো যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা মানে যে সকল নাম্বারগুলোকে আমরা নাম্বার লাইনে ডিনোট করতে পারবো। হ্যাঁ, এইবার ইমাজিনারি নাম্বার মানে কি বা কাল্পনিক সংখ্যা মানে কি? ইমাজিনারি নাম্বার মানে যেগুলো যাবে না, ঠিক আছে, কি যেগুলা যাবে না, নাম্বার লাইনে ডিনোট করা যাবে না। রিয়েল নাম্বার নাম্বার লাইনে ডিনোট করা গেলে ইমাজিনারি নাম্বার নাম্বার লাইনে ডিনোট করা যাবে না, কারণ নাম্বার লাইনটা কি একটা বাস্তব জিনিস, কিন্তু এইটা নামটাই হচ্ছে কি কাল্পনিক। এইবার আমি যদি তোমাদের কোশ্চেন করি, বলো তো যে √49 মানে কি? তাহলে √49 মানে এমন একটা সংখ্যা যেটাকে দুইবার গুণ করে 49 আসে। তাহলে তোমরা বলবে কি যে 7, কারণ 7কে যদি আমরা দুইবার গুণ করি তাহলে কি হবে, 7 7 যা 49। এইবার আমি যদি তোমাদের বলি যে √49 মানে কি, তাহলে তোমরা ভাবো এমন কি একটা নাম্বার আছে যেটাকে দুইবার গুণ করে -49 পাওয়া যাবে, একই নাম্বার? তাহলে কি উত্তর আসবে যে না, এটা বাস্তবে এরকম কোনো নাম্বার নেই যেটা দুইবার গুণ করে -49 আসে। হ্যাঁ, তার মানে কি এটা হয় কল্পনায় থাকতে পারে, যেমন কল্পনায় তোমাদের দীপিকা পাদুকোন আছে, সেরকম কি এটাও কল্পনায় থাকতে পারে, কিন্তু বাস্তবে এটা কি এক্সিস্ট করে না। এবার আমরা এটাকে কি করে সলভ করব? আমাদের তো যে ম্যাথামেটিশিয়ান আছে, যে গণিতজ্ঞরা আছে, বিজ্ঞানীরা, তারা তো কিছু তো একটা করেছে এটাকে সলভ করার জন্য। তাহলে চলো ওটা দেখে নিই। যেমন দেখো √−1 এইটাকে ধরে নিয়েছে হচ্ছে কি আই মানে আইকে কি বলা হয়েছে আয়োটা। হ্যাঁ, এটা আমরা কি করি ধরে নিয়েছে যে √−1 হচ্ছে কি আয়োটা। তাহলে 49কে আমরা লিখতে পারি না যে √−1 × 49, কারণ 49-এর সাথে -1 গুণ করলে কি হয়, -49 হয়। এইবার তোমরা একটু আগেই দেখলে যে 49 মানে হচ্ছে কি এর √49 মানে 7 এসছে, তাহলে এখানে √49 কি আমরা এটাকে 7 লিখতে পারি। এবার এর মধ্যে কি থাকলো √−1, তাহলে √, কি -1। এবার এই -1টাকে আমরা কি ধরে নিয়েছি যে আই, তাহলে এটার মান কি হয়ে যাবে 7i। তাহলে -1 √−1 এর ভ্যালুটা কি ধরে নিয়েছে আই। তো এই যে সমস্ত কোশ্চিনে তোমরা দেখতে পাবে বা কোথাও যদি দেখতে পাও যে কোনো একটা নাম্বারের সাথে আই আছে, তার মানে ওটা হচ্ছে কি একটা ইমাজিনারি নাম্বার বা একটা কাল্পনিক সংখ্যা। হ্যাঁ, ওটা বাস্তবে কোনো এক্সিস্ট করে না। তাহলে আমরা দুটো জিনিস বুঝে নিলাম যে রিয়েল নাম্বার কি, ইমাজিনারি নাম্বার কি। এবার তাহলে পরে চলো যাই। দেখো বন্ধুরা, আমি তো বললাম যে রিয়েল নাম্বারকে আমরা কি করতে পারি, নাম্বার লাইনে ডিনোট করতে পারি। তাহলে এবার আমাদের নাম্বার লাইনটা বুঝে নিতে হবে, নাহলে তো সমস্যা হবে, তাই না? তাহলে তোমরা বলবে যে দাদা নাম্বার লাইনটা কি, আমরা তো বুঝতে পারলাম না। তাহলে চলো একটু নাম্বার লাইনটা বুঝে নিই। দেখো এটা হচ্ছে কি একটা লাইন, মানে এটাকে আমি কি বললাম, নাম্বার লাইন। এটা হচ্ছে কি 0, এটা হচ্ছে কি 0, মানে এখান থেকে যে কোনো জিনিস স্টার্ট হচ্ছে। 0 মানে যখন তুমি জন্মেছিলে তখন তো তুমি 0 ছিলে, তাই না? দিয়ে তুমি আস্তে আস্তে বড় হলে, অনেক কিছু শিখলে, তার মানে কি তোমার মধ্যে অনেক কিছু জিনিস ইমপ্রুভমেন্ট হলো। তারপর তুমি 0 থেকে আস্তে আস্তে একটা ভ্যালু বেড়ে তোমার কি হয়েছে, হিরো পর্যন্ত গেছো, ঠিক আছে? তাহলে দেখো এইটা হচ্ছে 0, এখানে এর কোনো ভ্যালু নেই। হ্যাঁ, তাহলে এই 0 থেকে নাম্বার লাইনে সবসময় মনে রাখবে, হ্যাঁ, যে 0 থেকে যদি কোনো সংখ্যা ডান দিকে হয়, মানে ডান দিকের সংখ্যাগুলোকে আমরা কি বলবো, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো। হ্যাঁ, আর 0 থেকে যেগুলো বাম দিকে আছে, মানে এই দিকে আছে, এগুলোকে আমরা কি বলছি তাহলে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এবার আমি কি বলেছি যে কোনো পৃথিবীতে যে কোনো রিয়েল নাম্বারকে আমরা নাম্বার লাইনে ডিনোট করতে পারি। তাহলে ওই জিনিসটাই তাহলে এবার দেখিয়ে দিই যে কি করে আমরা ডিনোট করতে পারি, ঠিক আছে? দেখো ধরে নাও যে 4 হচ্ছে কি একটা রিয়েল নাম্বার। হ্যাঁ, 4 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, মানে ইন্টিজার, ঠিক আছে? তাহলে 4কে যদি আমরা নাম্বার লাইনে ডিনোট করি তাহলে কি কোথায় হবে, অবস্থানটা হবে বা পজিশনটা কোথায় হবে? দেখো এখানে কি আছে 4, তাহলে এই নাম্বার লাইনে আমাকে দেখে নিতে হবে যে 4 কোথায় আছে। এটা কিন্তু +4, মানে প্লাসের দিকে যাব, মানে পজিটিভের দিকে যাব। দেখুন এটা হচ্ছে কি 1, এটা 2, এটা 3, এটা 4, তার মানে এই পয়েন্টটা আমরা কি পাচ্ছি, 4 পাচ্ছি। তাহলে 4 এর পজিশনটা কি হয়ে যাবে, এইটা। তার মানে 4কে আমরা নাম্বার লাইনে ডিনোট করতে পারলাম। এটা কি হয়ে গেল, ইন্টিজার্স, মানে হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। এবার যদি থাকে দশমিকে, যেমন আছে ধরে নাও 0.5, কি আছে
0.5। তাহলে আমাদের দেখে নিতে হবে আগে যে 0.5-এর মানে হচ্ছে কি, 0.5 মানে হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে, মানে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে এখানে 0 কোথায় আছে, 0 আছে এইখানে আছে। তোমরা নোট করছো তো খাতায়? নোট না করলে কিন্তু সমস্যা হবে, আগে বলে দিচ্ছি, নোট কিন্তু করবে। হ্যাঁ দেখো এখানে কি আছে 0, এখানে কি আছে 1। আমি কি বললাম 0 থেকে 1-এর মধ্যে। 0.5 মানে হচ্ছে কি হাফ, মানে এই দুটোকে আমি সমান ভাগে ভাগ করব, ঠিক আছে? এই দুটোকে সমান ভাগে ভাগ করব, ভাগ করে কি পেলাম, এই একটা পয়েন্ট পেলাম। তাহলে এটাই হচ্ছে কি 0.5-এর পজিশন বা স্থান। তাহলে কি আমরা দশমিকটাকেও কি করতে পারলাম, এই নাম্বার লাইনে ডিনোট করতে পারলাম। দেখো এইগুলো যেগুলো আছে এগুলো তো হচ্ছে ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যায় হয়ে যাবে, কিন্তু এর মিডিলেও তো কিছু নাম্বার আছে। হ্যাঁ সেগুলো হচ্ছে কি দশমিক আকারে থাকে বা ফ্র্যাকশন আকারে থাকে। দেখো আমরা কি 4কেও দেখে নিলাম, যে 0.5কেও দেখে নিলাম যে নাম্বার লাইনে কি করে ডিনোট করা হয়। হ্যাঁ এবার যদি থাকে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, যেমন আছে ধরো 3/4, তাহলে এই 3/4টাকে কি করে আমরা নাম্বার লাইনে ডিনোট করতে পারবো? তাহলে দেখো আগে আমাদের দেখতে হবে যে এই যে ভগ্নাংশটা আছে এর মধ্যে যে নিচে আছে এ হচ্ছে কি পুরোপুরি কমপ্লিট, মানে হচ্ছে কি একদম 100%-এর মান। এবার এই 4-এর মধ্যে 3 কত আছে এটাই আমাদের তো বের করতে হবে বা ডিনোট করতে হবে। দেখো এটা হচ্ছে কি আছে, কিসে আছে, পজিটিভ আছে। আর যেহেতু নিচেরটা বড় উপরেরটা ছোট, তার মানে কি এটা 0 থেকে 1-এর মধ্যে মান। এবার এটা প্লাস আছে, তার মানে কি প্লাসের দিকে হবে। 0 কোথায় আছে, এখানে। আর হচ্ছে 1 কোথায় আছে, +1 এখানে। এবার কি করব আমরা এটাকে নাম্বার লাইনে ডিনোট করার সময়, দেখো নিচে যেটা থাকবে 4, তার মানে এখান থেকে এইটুকু আমি ততটা ভাগে ভাগ করে নেব। তাহলে এখানে কি আছে 4 আছে, তার মানে কি 4 ভাগে আমি ভাগ করে নেব। তাহলে 4 ভাগে ভাগ করে নেব। দেখো এখান থেকে এইটুকু কি হলো, এখান থেকে এইটুকু 1 ভাগ হলো, এখান থেকে এইটুকু কি হলো 2 ভাগ হলো, এইখান থেকে এইটুকু হচ্ছে কত 3 ভাগ, আর এখান থেকে এইটুকু আরেকটা ভাগ, মানে কয়টা হলো টোটাল 1 2 3 4টা ভাগ হলো। হ্যাঁ সমানভাবে 4টা ভাগে ভাগ করলাম। এইবার কি বলেছে 3/4, মানে এখান থেকে আমি 3 কাউন্ট করবো, এখান থেকে এইটুকু 1 2 3, তার মানে এইটাই আমার কি হয়ে যাবে 3/4 এর পজিশন হয়ে যাবে বা এর স্থান হয়ে যাবে। হ্যাঁ তাহলে দেখো আমি একটা ফ্র্যাকশনকেও নাম্বার লাইনে ডিনোট করে দিলাম। এইভাবে পৃথিবীর যে কোনো রিয়েল নাম্বারকে আমরা কি করতে পারি, এই নাম্বার লাইনে ডিনোট করতে পারি বা দেখাতে পারি যে নাম্বার লাইনের কোথায় আছে। হ্যাঁ এইবার এর আরেকটা আমাদের প্রপার্টিস জানতে হবে, ঠিক আছে? যেমন দেখো নাম্বার লাইনে যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে কি হয় বলো তো? যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে নাম্বারের যে মানটা আছে বা ভ্যালুটা আছে সেটা কি হয়, বাড়তে থাকে। হ্যাঁ কমতে থাকে না, এই দিক থেকে এই দিকে যত যাব তত এর মানটা বাড়তে থাকে, ঠিক আছে? তাহলে এবার যদি আমি তোমাদের কোশ্চেন করি যে বলো তো -4 বড় না -2 বড়, তাহলে তোমরা আগে কি করবে, দেখে নেবে যে -4 এর পজিশনটা কোথায় আছে, এইখানে। -2 আছে এখানে, তার মানে এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে এদিকে যে থাকবে ডান দিকে সে বড় হবে, তার মানে এদিকে কি আছে -2, তাহলে -2 কি হবে, বড় হবে, ঠিক আছে? তাহলে দেখো যে তীর মারছে সে, যাকে তীর মারবে সে ছোট হবে, যে তীর মারবে সে বড় হবে। তো এটাকে কি বলে আমাদের লেস দেন বলে, ঠিক আছে? তাহলে -2 কাকে তীর মারছে, -4কে, মানে -2 বড়। তো এবার এটা হচ্ছে কি ছিল, পুরো নাম্বার লাইনের ঘটনা। আমি যদি বলি তোমাদের বুঝতে পেরেছো, তোমরা বলো হ্যাঁ দাদা আমি একদম ঠিকভাবে বুঝে গেছি। এইবার আমাদের দেখে নিতে হবে যে হচ্ছে কি ধনাত্মক সংখ্যা কোনগুলা, পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা। দেখো এটা 0 থেকে স্টার্ট হয়েছে, মানে কি এদিকে একদম এর কোনো শেষ নাই, মানে চলতেই আছে, মানে কি ইনফিনিটি পর্যন্ত আছে। হ্যাঁ যেদিকে যেহেতু পজিটিভ তার জন্য কি এদিকে +∞। এইদিকেও হচ্ছে কি এই নাম্বারের কোনোদিন শেষ আছে, শেষ নেই, মানে আমরা নাম্বারকে শেষ করে তো লিখতেই পারবো না, লিখতেই থাকবো তবুও নাম্বার তো শেষ হবে না, তাই না? তার মানে কি এইদিকেও হচ্ছে কি অনন্ত পর্যন্ত আছে, মানে অন্তিম এর শেষ নেই। তার মানে কি এদিকেও -∞ পর্যন্ত আছে। এইবার আমাদের দেখে নিতে হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা কোনগুলা বলবো। দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো -∞, যেহেতু হচ্ছে কি 0-র এদিকে হচ্ছে কি এগুলা মাইনাস, তার মানে হচ্ছে কি -∞ থেকে চলতে আছে -4 -3 -2 -1, এই -1 পর্যন্ত হচ্ছে কোথায়, এই -1 পর্যন্ত কি হচ্ছে, এগুলা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার্স। হ্যাঁ ইন্টিজার্স। এইবার তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা, ধনাত্মক মানে যেগুলা 0 ডান দিকে আছে, মানে যেগুলো পজিটিভ, তাই না? তাহলে কি +1 থেকে স্টার্ট হচ্ছে +∞ পর্যন্ত, তাহলে হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার্স কোনগুলা, +1 থেকে আপ টু +∞, এগুলাকে কি বলছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা
ন্যাচারাল নাম্বার। আর এই পজিটিভ ইন্টিজার্স বা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে কি বলছে, আমাদের ন্যাচারাল নাম্বার বলছে। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এবার আমাদের ভালো করে জেনে নিতে হবে যে স্বাভাবিক সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয় বা স্বাভাবিক সংখ্যাটা কি। দেখো বন্ধুরা, এবারে আমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা বুঝতে হবে, মানে হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই ন্যাচারাল নাম্বারের উপর দিয়েই আমাদের কি খেলাটা হবে। দেখো, ন্যাচারাল নাম্বারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, আর একটা হচ্ছে কি কম্পোজাইট নাম্বার বা যৌগিক সংখ্যা। তাহলে একটা কি হয়ে গেলো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার তোমরা অনেক জায়গায় শুনেছো হয়তো যে প্রাইম নাম্বারটা কি বা মৌলিক সংখ্যাটা কি। আর হচ্ছে কম্পোজাইট নাম্বার হয়তো শুনেছো বা শুনোনি, বা আজকে জেনে নিবি যে কম্পোজাইট নাম্বারটা হচ্ছে কি। দেখো, তাহলে এবার আমাদের জানতে হবে যে প্রাইম নাম্বার জিনিসটা কি। আগে প্রাইম নাম্বারটুকু পড়ে নেব, তারপরে আমরা যৌগিক সংখ্যা বা কম্পোজাইট নাম্বারটুকু পড়ে নেব। হ্যাঁ, এই প্রাইম নাম্বারের উপর করেই কিন্তু আমাদের বেশিরভাগ খেলাটা হবে। হ্যাঁ, ম্যাথামেটিক্সে এই প্রাইম নাম্বারের উপর দিয়েই বেশি খেলাটা হবে বেশিরভাগ। দেখো, তাহলে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে, মানে হচ্ছে একটা নাম্বারকে, ঠিক আছে, একটা নাম্বারের যদি দুইয়ের বেশি ফ্যাক্টর না থাকে, ঠিক আছে, অনলি দুটো ফ্যাক্টর থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রাইম নাম্বার বলো। এবার তোমরা কোশ্চেন করবে যে দাদা ফ্যাক্টর মানে কি। তাহলে ফ্যাক্টর মানে হচ্ছে কি, দেখো আমি যদি বলি যে 6 এর কি কি ফ্যাক্টর আছে, হ্যাঁ 6 এর কি কি ফ্যাক্টর আছে, তাহলে ফ্যাক্টর মানে হচ্ছে কি গুণনখণ্ড। গুণনখণ্ড মানে 6কে কি কি নাম্বার দিয়ে একদম পুরোপুরি ভাগ যায়। যেমন হচ্ছে 6কে 1 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে তো 6কে পুরোপুরি ভাগ চলে যায়। 6কে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, তো 2 3 যা 6 পুরোপুরি ভাগ চলে যায়, কোনো এর মধ্যে দশমিক কিন্তু আসে না, দশমিক আসলে কিন্তু এটা হবে না। হ্যাঁ, 6কে 3 দিয়ে ভাগ চলে যায়, তো 6কে আবার 6 দিয়ে ভাগ চলে যায়, তাই না, 6কে 6 দিয়ে ভাগ যায় না, 6 1 যা 6 বা 1 6 6 1 দিয়েও ভাগ চলে যায়। তার মানে যেই নাম্বারগুলো দিয়ে ভাগ যায় সেগুলোই হচ্ছে কি ওর ফ্যাক্টর বা গুণনখণ্ড। তাহলে 6-এর কয়টা ফ্যাক্টর পেলাম আমরা, 1 2 3 4টে। হ্যাঁ, তাহলে প্রাইম নাম্বার তাকে বলবো যেসব নাম্বারের অনলি শুধুমাত্র দুটো ফ্যাক্টর আছে, 2-এর কম হলেও হবে না, 2-এর বেশি হলেও ওটা প্রাইম নাম্বার হবে না। হ্যাঁ, বা তোমরা এটাও বলতে পারো যে প্রাইম নাম্বার মানে হচ্ছে যেই সংখ্যাটাকে শুধুমাত্র দুটো নাম্বার দিয়ে ভাগ যাবে, এক হচ্ছে 1 দিয়ে ভাগ যাবে, আর 2 হচ্ছে কি ও নিজেই ভাগ যাবে। হ্যাঁ, তাহলে আমাদের দেখে নিতে হবে যে কোন কোন প্রাইম নাম্বার আছে, হ্যাঁ আমাদের নাম্বারগুলোর মধ্যে। তাহলে দেখো, আমি যদি বলি যে 1 হচ্ছে একটা প্রাইম নাম্বার, হয় কি হয় না, তাহলে আমরা দেখে নেব যে 1-এর দুটো ফ্যাক্টর আছে কি নেই। তাহলে 1-এর কি, 1কে তো 1 দিয়ে ভাগ যায়, 1কে 2 দিয়ে ভাগ যায় কি, ভাগ যায় না, 1কে 3 দিয়ে ভাগ যায়, পুরোপুরি ভাগ যায় না, 1কে শুধুমাত্র অনলি 1 দিয়েই ভাগ যায়। তার মানে কি 1-এর খালি একটাই আমরা গুণনখণ্ড পেলাম, সেটা হচ্ছে কি ফ্যাক্টর 1। তার মানে হচ্ছে কি এটা একটা প্রাইম নাম্বার নয়, কারণ কি প্রাইম নাম্বার থাকতে গেলে আমাদের দুটো ফ্যাক্টর লাগবে। তাহলে এবার আমরা দেখে নেব হচ্ছে কি যে 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার হয় কি হয় না, বা মৌলিক সংখ্যা হয় কি হয় না। দেখো 2কে 1 দিয়ে ভাগ যায়, 2কে 1 দিয়ে ভাগ যায়, 2কে 2 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 2কে 2 দিয়েও পুরোপুরি ভাগ যায়। তাহলে 2কে 3 দিয়ে ভাগ যায় কি, 3 দিয়ে তো ভাগ যায় না, ঠিক আছে, ওটা দশমিকে চলে আসবে, দশমিকে চলে আসলে তো হবে না, পুরোপুরি ভাগ যেতে হবে একেবারে। হ্যাঁ, তাহলে 2-এর কটা ফ্যাক্টর পেলাম আমরা, এই যে এটা একটা ফ্যাক্টর পেলাম, এটা একটা ফ্যাক্টর পেলাম, তাহলে কটা, একটা আর একটা দুটো, তাহলে দুটো ফ্যাক্টর হলে এটা কি হয়ে যাবে, একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হয়ে যাবে। ওই জন্য কি 2 একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এবার দেখে নেব যে 3 হচ্ছে কি প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা হয় কি 3। দেখো, তাহলে 3-এরও ফ্যাক্টর কটা আছে, একটা 1 আছে, 3কে 2 দিয়ে ভাগ যাবে কি, 2 দিয়ে ভাগ যাবে না, 3কে 3 দিয়ে ভাগ যাবে অবশ্যই। তাহলে 3-এরও কয়টা ফ্যাক্টর হলো, একটা আর একটা দুটো, তার মানে এটা হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা। এবার তাহলে আমরা দেখে নেব হচ্ছে কি 4 হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা হয় কি হয় না, ঠিক আছে 4। তাহলে এবার 4-এর কয়টা ফ্যাক্টর আছে ওটা আমাদের বের করতে হবে। দেখো 4-এর ফ্যাক্টর কটা আছে, 1কে 4 দিয়ে ভাগ যায় পুরোপুরি, তার মানে 1 একটা ফ্যাক্টর। 2 তো 4কে ভাগ চলে যায়, 2 2 4 পুরোপুরি ভাগ চলে যায়, তাহলে 2ও কি হয়ে গেলো, একটা ফ্যাক্টর হয়ে গেলো। 3 কি 4কে ভাগ যায়, 3 তো 4কে ভাগ যায় না, 4 যায়, 4 তো 4কে ভাগ চলে যায়, তার মানে কি এর কয়টা ফ্যাক্টর হলো, 1টা 2টো 3টে, তার মানে কি এটা একটা প্রাইম নাম্বার না, হয় দুটো ফ্যাক্টর থাকতে হবে, 2-এর কম হলেও হবে না, 2-এর বেশি হলেও হবে না, ঠিক আছে। তার মানে কি 4ও হচ্ছে কি একটা
প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা নয়। এবার যদি তোমাদের কোশ্চিন আসে যে বলো তো যে এক একটা প্রাইম নাম্বার নয় কেন, বা চার একটা প্রাইম নাম্বার নয় কেন, তাহলে তোমরা ইজিলি বলতে পারবে। এইভাবে কি পুলিশে আমাদের কোশ্চিনগুলো আসে মাঝে মধ্যে। তাহলে কি এরবার 3-এর পরে কি আছে, 3-এর পরে দেখবে তোমরা যে 5 একটা প্রাইম নাম্বার আছে। 5-এর পরে কি আছে, 6ও হবে না, কারণ 6কে 2 দিয়ে ভাগ চলে যাচ্ছে। হ্যাঁ, 1 দিয়ে তো যাবেই, আবার 6কে তো 6 দিয়ে যাবে, আবার 2 দিয়ে চলে যাচ্ছে। তার মানে কি ওটার 3টে ফ্যাক্টর হয়ে যাচ্ছে। 3টে ফ্যাক্টর হয়ে গেলে হবে না, অনলি 2টো ফ্যাক্টর লাগবে। হ্যাঁ, তাহলে এবার কি 6 হবে না, তাহলে 7 হবে। 7-এর পরে কি হবে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হয়ে যাবে। ঠিক আছে, 11-র পর 13 হয়ে যাবে। তোমরা চেক করে দেখবে। ঠিক আছে, এই দুটোর শুধুমাত্র 1 দিয়ে ভাগ যাবে, আর হচ্ছে কি নিজেকে দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, নিজে দিয়ে ভাগ যাবে, মানে 13কে 13 দিয়ে ভাগ চলে যাবে। ওই জন্য কি এর দুটো ফ্যাক্টর হচ্ছে। 15 হবে না, এরপরে ডাইরেক্ট কী হবে, 17 হবে। 17-র পরে কী হবে, 19 হবে। 19-এর পরে 23 হবে। এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, এইভাবে একদম চলতে থাকবে। এগুলো হচ্ছে কি আমাদের প্রাইম নাম্বার। এইবার তোমাদের দেখতে হবে, যদি পরীক্ষায় কোনো দিন আসছে কিন্তু এরকম, ঠিক আছে, বিগত বছরের প্রশ্নে দেখবে যে আসবে যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারটি হলো, তাহলে কি বলবে তোমরা এখানের মধ্যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা? সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাই না? তাহলে 2 হচ্ছে কি সব থেকে ছোট মৌলিক সংখ্যা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে 2 হচ্ছে কি একটা সব থেকে মৌলিক সংখ্যা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা। এবং এইটা একটা হচ্ছে কি, এটা একটা জোড় সংখ্যা। এটা একমাত্র একটা জোড় সংখ্যা যেটা কি প্রাইম নাম্বারের মধ্যে পড়ে। এরপরে আর তুমি কোনো জোড় সংখ্যা পাবে না যেটা কি হবে প্রাইম নাম্বার হবে। কেন? কারণ এরপরে কোনো একটা জোড় সংখ্যা আসলেই ওটা 2 দিয়ে ভাগ চলে যাবে, এবং 1 দিয়ে তো ভাগ যাচ্ছেই, আবার কি ওই নিজে তো ভাগ যাচ্ছে। তার মানে 3টে ওর কি হয়ে যাবে, ফ্যাক্টর হয়ে যাবে। 3টে ফ্যাক্টর হয়ে গেলে কি হয়ে যাবে, ওটা প্রাইম নাম্বার হবে না। তাহলে যদি পরীক্ষায় এটাও আসে যে সব থেকে ছোট বা কোন জোড় সংখ্যাটা হচ্ছে কি একটা প্রাইম নাম্বার, তাহলে কি বলবে তোমরা যে 2 হচ্ছে কি একটা জোড় প্রাইম নাম্বার এবং সব থেকে ছোট। এবার যদি বলে যে দেখো এখানে কি আছে 3, 3-এর পরে কি আছে 5, 5-এর পরে কি আছে 7। এখানেও একটা জিনিস লক্ষ্য করতে হবে, 3-এর থেকে কত বেশি হলো, +2 হলো। 5 থেকে 7 হলো, কত বেশি হলো, +2 হলো। তাহলে দেখো এটা হচ্ছে কি পরপর 3টে লাগাতার, সরি এইটা কি হলো, তাহলে এটা হলো হচ্ছে কি 3টে পরপর তোমার বিজোড়, ঠিক আছে, বিজোড় প্রাইম নাম্বার। যদি বলে যে 3টে পরপর বিজোড় প্রাইম নাম্বারের কি কি, হ্যাঁ 3টে পরপর বিজোড় প্রাইম নাম্বার কি কি বা মৌলিক সংখ্যা কি কি, তাহলে তোমাদের বলতে হবে যে কি 3, 5, 7। আমি যে কথাটা বলছি এটা কিন্তু নোট করে নাও। হ্যাঁ, এখানে লেখার জায়গা নেই, ওই জন্য আমি লিখছি না। মানে কি হবে, 3টে পরপর বিজোড় সংখ্যা বা মৌলিক 3টে পরপর বিজোড় মৌলিক সংখ্যা কি কি, তাহলে বলতে হবে কি 3 একটা, 5 একটা, 7 একটা। কারণ পরপর কেন হচ্ছে, কারণ 3-এর পর বিজোড় কি আছে 5 আছে, 5-এর পর কি আছে 7ই আছে, 6 তো হচ্ছে একটা জোড় সংখ্যা, তাই না? তাহলে কি হলো 3 কনজিকিউটিভ অড প্রাইম নাম্বার, সেটা হচ্ছে কি 3, 5, 7। ঠিক আছে, এই ছিল আমাদের প্রাইম নাম্বার। ঠিক আছে, এবার প্রাইম নাম্বার আমাদের দেখতে হবে যে কত থেকে 1 থেকে 50-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে, 50 থেকে 100-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। এগুলো তোমাদের কি ডাইরেক্ট কোশ্চিনে চলে আসে। হ্যাঁ, 0 থেকে 50-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে বা মৌলিক সংখ্যা আছে। 0 থেকে 50-এর মধ্যে তোমার 15খানা প্রাইম নাম্বার আছে বা মৌলিক সংখ্যা আছে। এগুলো কিন্তু ডিরেক্ট মনে রাখতে হবে। হ্যাঁ, এবার 0 থেকে 50-এর মধ্যে কটা আছে, 15খানা আছে। 50 থেকে 100-এর মধ্যে কয়টা আছে, 50 থেকে 100-এর মধ্যে 10টা প্রাইম নাম্বার আছে। ঠিক আছে, এবার যদি বলে তাহলে 1 থেকে 100-এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার হচ্ছে, তাহলে কী হবে 0 থেকে 50-এর মধ্যে 15টা, আর 50 থেকে 100-এর মধ্যে 10টা। তাহলে 0 থেকে 100-এর মধ্যে বা 1 থেকে 100-এর মধ্যে কয়টা হলো, 15 + 10 ইকুয়ালটা কি 25। তাহলে কি 1 থেকে 100-এর মধ্যে বা 0 থেকে 100-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে বা মৌলিক সংখ্যা আছে, সেগুলো হচ্ছে কি 25টা। এটা হচ্ছে কি তোমার WBP KPর লেভেল। এইবার যদি এগুলো তোমার প্রিভিয়াস ইয়ারে এসেছে, এবার যদি ওরা একটু অ্যাডভান্সে পৌঁছে, মানে অ্যাডভান্সে জিজ্ঞেস করে যে হচ্ছে কি 1 থেকে 200-এর মধ্যে কয়টা আছে, তাহলে কি বলতে হবে তোমাদের 46টা প্রাইম নাম্বার আছে। এটা 1 থেকে 200। এবার যদি বলে যে 1 থেকে 1000-এর মধ্যে, 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে,
তাহলে তোমাদের কি বলতে হবে 168 168 1 থেকে 1000-এর মধ্যে 168 প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, এগুলো তোমাদের ডিরেক্ট মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে তোমরা কোশ্চেন পাবে। হ্যাঁ, যদি ডিরেক্ট মনে রাখো তাহলে অনেক টাইম বেঁচে যাবে। এবার তুমি যদি ওই একে হাতে দিয়ে গুনতে থাকো যে 2 একটা 3 একটা 5 একটা, এভাবে করতে করতে খতম, টাটা বাই বাই। দেখো, প্রাইম নাম্বারের সম্বন্ধে আরও কিছু জানতে হবে, যেগুলো হচ্ছে কি ডিরেক্ট এক্সামে তোমাদের পড়ে যায়। যেমন হচ্ছে কি কোশ্চেনে থাকে দেখবে যে 2 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি। ঠিক আছে, 2 অঙ্কের সব থেকে যেটা ছোট ওই মৌলিক সংখ্যাটা কি। তাহলে 2 অঙ্ক মানে হচ্ছে কি ওর দুটো ডিজিট থাকবে। ঠিক আছে, মানে হচ্ছে কি ধরে নাও 1 একটা ডিজিট, 0 একটা ডিজিট, এটা হচ্ছে কি 1 0, এটা হচ্ছে কি 2 অঙ্কের একটা ডিজিট। তাহলে 2 অঙ্কের ডিজিটের মধ্যে সব থেকে ছোট প্রাইম নাম্বার কি। তাহলে আমরা কি দেখেছি যে 2 অঙ্কের ডিজিটের মধ্যে সব থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে কি 11 বা 11। কারণ 10 তো হচ্ছে কি 2 দিয়ে কেটে যায়, আবার 1 দিয়ে কাটে, আবার 5 দিয়ে কাটে, আবার 10 দিয়ে কাটে, মানে ওর 4টা ফ্যাক্টর হয়ে গেল। ওই জন্য কি ওটা একটা প্রাইম নাম্বার না। প্রাইম নাম্বার হতে গেলে অনলি 2টো ফ্যাক্টর থাকতে হবে, ওর বেশি হলেও হবে না, কম হলেও হবে না। তাহলে 11 হচ্ছে কি 2 অঙ্কের সব থেকে ছোট প্রাইম নাম্বার। এবার যদি বলে যে 2 অঙ্কেরই সব থেকে বড় মৌলিক সংখ্যাটা কি, তাহলে কি হবে 97। ঠিক আছে, কি হয়ে যাবে 97। এগুলো কিন্তু ডিরেক্ট মনে রাখবে, আমি বারবার বলছি, এগুলো কিন্তু কোশ্চেনে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, এবার যদি বলি যে 3 অঙ্কের সব থেকে ছোট, হ্যাঁ 3 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যাটা কি, তাহলে 3 অঙ্কে মানে ওর 3টা ডিজিট থাকতে হবে, মানে 3টে সংখ্যা থাকতে হবে। দেখো 3টে অঙ্ক দিয়ে ওই সংখ্যাটা গঠিত হবে। যেমন হচ্ছে কি 101। ঠিক আছে, 101 হচ্ছে কি সব থেকে 3 অঙ্কের ছোট মৌলিক সংখ্যা। হ্যাঁ, এবার 3 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা কি। ঠিক আছে, তাহলে 3 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 997। হ্যাঁ, 997। আর একটা বলে দিই, 4 অঙ্কের সব থেকে ছোট। হ্যাঁ, 4 অঙ্কের সব থেকে ছোট। আমি যতদূর জানি যে এই 3 পর্যন্তই জিজ্ঞেস করতে পারে বা কোশ্চেনে আসতে পারে, তবুও 4টা আমরা পড়ে নিচ্ছি একটু অ্যাডভান্সের জন্য। যদি ভুল করে চলে আসে তাহলে আমরা কি পেরে যাব। যেহেতু এতদূর পর্যন্ত পড়তে পারি, তার মানে 4টুকুও আমরা পড়তে পারি, তাই না। তাহলে 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কি 1009, মানে 1009। এবার 4 অঙ্কের তাহলে সব থেকে বড়, ঠিক আছে, 4 অঙ্কের সব থেকে বড় হচ্ছে কি মৌলিক সংখ্যা হচ্ছে 9973। 9973, এটা হচ্ছে কি 4 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা। তাহলে এই ঘটনাটা ছিল আমাদের কি পুরো মৌলিক সংখ্যার উপরে বা প্রাইম নাম্বারের উপরে। এবার আমাদের কি পড়ে নিতে হবে যে কম্পোজাইট নাম্বার বা যৌগিক সংখ্যাটা কি। তাহলে এবার আমাদের জেনে নিতে হবে যে কি আমরা জানবো, এবার পড়বো হচ্ছে কি কম্পোজাইট নাম্বার বা যৌগিক সংখ্যা কি। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলবো, যেই সংখ্যাটার কমসে কম 3টে ফ্যাক্টর আছে। হ্যাঁ, বা 3-এর বেশি যতগুলো থাকতে পারে, কোনো মানা বাধা নেই, কমসে কম কিন্তু 3টে থাকতে হবে। 3-এর কম হলে কি হবে, সেই সংখ্যাটা যৌগিক সংখ্যা বা কম্পোজাইট নাম্বার আমরা ধরবো না। তাহলে সব থেকে ছোট হচ্ছে কি, আমি যদি 1 বলি যে 1 কি একটা কম্পোজাইট নাম্বার, 1 কিন্তু প্রাইম নাম্বার হলো না। কেন, কারণ 1-এর একটাই ফ্যাক্টর আছে, দুটো ফ্যাক্টর নাই। প্রাইম নাম্বারের শর্ত কি ছিল, দুটো ফ্যাক্টর। কিন্তু কম্পোজাইট নাম্বারের কি শর্ত আছে যে কমসে কম 3টে ওর ফ্যাক্টর বা গুণনখণ্ড হতে হবে। 3-এর কম হলে হবে না, 3-এর বেশি যত হোক, এর কোনো মানা বাধা নেই। ঠিক আছে, তাহলে 1-এর তো একই হচ্ছে একটা ফ্যাক্টর, মানে হচ্ছে কি 1কে তো 1 দিয়েই ভাগ যায়, অন্য নাম্বার দিয়ে আর ভাগ যায়, পুরোপুরি ভাগ যায় না। তার মানে কি 1 একটা যৌগিক সংখ্যাও হবে না, কারণ 1-এর একটাই ফ্যাক্টর আছে, কমসে কম 3টে ফ্যাক্টর লাগবে, তারপরে কি হয়ে যাবে আমাদের কম্পোজাইট নাম্বার হবে। তাহলে কি হয়ে গেল, 1 প্রাইম নাম্বারও হলো না, কম্পোজাইট নাম্বারও হলো না। ঠিক আছে, তাহলে এবার যদি বলি 2 তো একটা যৌগিক সংখ্যা ছিল, প্রাইম নাম্বার। ঠিক আছে, কোনো প্রাইম নাম্বার কি কম্পোজাইট নাম্বার হতে পারে না, তাহলে 2 হবে না, 3 হবে না। এবার যদি বলি 4, ঠিক আছে 4, কারণ 2 আর 3-এর কি দুটো করে ফ্যাক্টর আছে, 3টে করে কিন্তু ফ্যাক্টর নেই। 4-এর কয়টা ফ্যাক্টর আছে দেখে নি, 4-কে 1 দিয়ে ভাগ যায়। হ্যাঁ, 1-কে পৃথিবীর যে কোনো নাম্বার দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়। 2 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 2 দুগুণে 4, 4-কে 2 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়। 3 দিয়ে যায়, 3 দিয়ে যায় না। 4-কে 4 দিয়ে যায়, হ্যাঁ অবশ্যই 4-কে 4 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়। তাহলে এর কয়টা ফ্যাক্টর হলো, 1টা 2টো 3টে,
তার মানে কি 4-এর 3টে ফ্যাক্টর হয়ে গেল। আর আমাদের কম্পোজিট নাম্বারের শর্ত হচ্ছে কি যে ওর কমসে কম 3টে ফ্যাক্টর থাকতে হবে, তাহলে 4 একটা কি হয়ে গেল কম্পোজিট নাম্বার হয়ে গেল। কেন হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এবার আমরা দেখবো যে হচ্ছে কি 5 কি একটা কম্পোজিট নাম্বার না, কারণ 5 কি একটা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারের লিস্টে কিন্তু 5 এসেছিল। তোমাদের কিন্তু 1 থেকে 100-এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো কিন্তু ডিরেক্ট মনে রাখতে হবে, কারণ প্রাইম নাম্বার দিয়ে বেশিরভাগ খেলাটা হবে, আমি বারবার বলছি। আর আমি যে সংখ্যাগুলো বলছি ওগুলো তোমরা লিখে নাও, হ্যাঁ, ভিডিওটা পজ করে লিখে নাও বা ভিডিওটা স্টপ করে লিখে নাও, তারপরে আবার ভিডিওটা ক্লাসটা স্টার্ট করো। তাহলে 5 হবে না 6 হবে কি, চলো তো দেখি। 6 হচ্ছে কি, 6-এর কয়টা ফ্যাক্টর আছে দেখবো। 6-কে 1 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়েও যায়, 6-কে 6 দিয়েও যায়, 4 দিয়ে তো যায় না, 5 দিয়ে যায় না। তাহলে 6-এর কয়টা ফ্যাক্টর হয়ে গেলো, 1টা 2টো 3টে 4টে, হ্যাঁ। তার মানে কি 3-এর বেশি থাকতে হবে, তো এখানে তো 4টে আছে মানে আরো ভালো। তার মানে কি এটা একটা কম্পোজিট বা যৌগিক নাম্বার, ঠিক আছে। এরপরে কি 4-এর পরে 6, 6-এর পরে 7 হবে না, দেখবে 8 হবে, 8-এর পর 9 হবে, 9-এর পর 10 হবে, 10-এর পর 12 হবে, 12-এর পর 14 হবে, ঠিক আছে, এভাবে চলতে থাকবে। তো এগুলো হচ্ছে কি কম্পোজিট নাম্বার। এবার যদি কোশ্চেনে আসে যে সব থেকে স্মলেস্ট কম্পোজিট নাম্বার হচ্ছে কি, তাহলে সব থেকে স্মলেস্ট কম্পোজিট নাম্বার হচ্ছে আমাদের 4, ঠিক আছে। সব থেকে ছোট যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার, ঠিক আছে। তাহলে কি সব থেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে কি 4, হ্যাঁ। এইবার যদি বলে যে সব থেকে ছোট স্মলেস্ট অড কম্পোজিট নাম্বার কি, তাহলে সব থেকে ছোট হচ্ছে কি মানে বিজোড় যৌগিক সংখ্যা কি, দেখো সব থেকে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে কত 9। তাহলে এটা নোট করে নাও যে সব থেকে ছোট বিজোড় যৌগিক সংখ্যা হচ্ছে কি 9। 9-এর আগে এমন কোনো বিজোড় সংখ্যা নেই যেটা হচ্ছে কি যৌগিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে যে সব থেকে ছোট যৌগিক সংখ্যা কি, সেটা হচ্ছে 4, আর সব থেকে ছোট বিজোড় তাহলে সেটা কি হয়ে যাবে তোমাদের 9, হ্যাঁ। দেখো বন্ধুরা, আমরা প্রাইম নাম্বার পড়লাম, আমরা কম্পোজিট নাম্বার পড়লাম, মানে মৌলিক সংখ্যা পড়লাম, যৌগিক সংখ্যা পড়লাম, কিন্তু এককে আমরা না প্রাইম নাম্বার বলছি না আমরা কম্পোজিট নাম্বার বলছি। তাহলে একটা হচ্ছে কি আমাদের জানতে হবে, তো আমাদের তো কোশ্চেনে ডাউট থেকে যাচ্ছে, তাই না, যে এককে আমরা না প্রাইম নাম্বার বলছি না আমরা যৌগিক নাম্বার বলছি। তাহলে একটা হচ্ছে কি, এককে আমরা বলবো হচ্ছে কি 1 is neither prime nor composite, ঠিক আছে, নর কম্পোজিট। বাট কিন্তু 1 হচ্ছে কি, 1 হচ্ছে একটা ইউনিভার্সাল ফ্যাক্টর, এবার ইউনিভার্সাল ফ্যাক্টর মানে কি, ইউনিভার্সাল ফ্যাক্টর মানে হচ্ছে কি যে 1 যেই কোনো নাম্বার, এই পৃথিবীতে যতগুলো নাম্বার আছে সব নাম্বারকে কি 1 পুরোপুরি ভাগ করে দেয়, বা 1 পুরোপুরি ওদের সাথে গুণ হয়ে কি যায়, ওই নাম্বারটাই হয়ে যায়, ওদের কোনো ইফেক্ট পড়ে না। তাহলে 1 হচ্ছে কি একটা ইউনিভার্সাল ফ্যাক্টর, মানে এই ইউনিভার্সে যত নাম্বার আছে ঠিক আছে সেটাকে কি 1 একদম পুরোপুরি ভাগ করে দেয়, সেই জন্য 1কে আমরা কি বলি ইউনিভার্সাল ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে 1 কি হয়ে গেল, 1 is neither prime nor composite but 1 is universal factor। এই কথাটুকু তোমরা ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আরো একটা কনসেপ্ট আমরা দেখে নেব, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। ন্যাচারাল নাম্বারকে দুটো ভাগে ভাগ করা যায় আমরা দেখেছি, একটা হচ্ছে কি প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার। আরো দুটো ভাগে ভাগ করতে পারি একে, হ্যাঁ, আরো কি মানুষরা এটাকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি, একটাকে ভাগ করেছে হচ্ছে তোমার জোড় সংখ্যা, তোমরা হয়তো খুবই পরিচিত জোড় সংখ্যা, ঠিক আছে, জোড় সংখ্যা, বা হচ্ছে কি তোমার ইভেন নাম্বার। আর একটা হচ্ছে কি তাহলে বিজোড় সংখ্যা, ঠিক আছে, এটাও হয়তো তোমরা সবাই শুনেছো, অনেক জানো বিজোড় সংখ্যা। এই দুটো সংখ্যাও আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, যেহেতু আমরা বেসিক টু অ্যাডভান্স পড়ছি। তাহলে বিজোড় সংখ্যা মানে অড নাম্বার, ঠিক আছে, অড নাম্বার। তাহলে স্বাভাবিক নাম্বার বা ন্যাচারাল নাম্বারকে কি আরও দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা। এই দুটো সংখ্যার প্রপার্টিসগুলো আমাদের পড়তে হবে। তাহলে প্রথমে বলি যে জোড় সংখ্যাটা কি, জোড় সংখ্যা হচ্ছে কি এমন একটা নাম্বার যেটাকে 2 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়, সেটাই হচ্ছে কি জোড় সংখ্যা।
এবার মানে কি কি বললাম আমি, এগুলো কিন্তু নোট করে নাও, আমি লিখতে পারছি না কারণ জায়গার একটু অভাব। হ্যাঁ, তোমরা নোট করে নাও আমার কথাটা শুনে, ভিডিওটাকে পজ করো, দিয়ে খাতার মধ্যে নোট করে নাও। তাহলে জোড় সংখ্যা কাকে বলে, মানে যেই নাম্বারটা 2 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায় সেটাকে কি বলে, জোড় সংখ্যা বলে। এবার আমি যদি বলি যে 1 কি একটা জোড় সংখ্যা, তাহলে তোমরা কি বলবে যে 1 একটা জোড় সংখ্যা নয়, কারণ কেন, 1কে 2 দিয়ে পুরোপুরি ভাগ যায় না, তাই না, সেই জন্য কি 1 একটা জোড় সংখ্যা নয়। তাহলে এবার হচ্ছে কি 2 কি একটা জোড় সংখ্যা, 2, তাহলে তোমরা বলবে হ্যাঁ দাদা অবশ্যই 2 একটা জোড় সংখ্যা, কারণ 2কে তো 2 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়, তাই না। তাহলে 2 হচ্ছে কি একটা জোড় সংখ্যা। 2 এর পরে কি আছে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, 8 এর পরে 10, এভাবে চলতে থাকে, এগুলো হচ্ছে কি জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হচ্ছে কি, যেটা 2 দিয়ে ভাগ গেল সেটা জোড় সংখ্যা, তাহলে যেটা যাবে না সেটাই বিজোড় সংখ্যা। যেমন হচ্ছে কি 1, আমি কি বললাম প্রথমে যে 1 তো 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 1 হচ্ছে কি একটা বিজোড় সংখ্যা। 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি বিজোড় সংখ্যা। এইবার এইখান থেকে আমাদের যেটা পড়তে হবে, এগুলো তো তুমি আগে থেকেই জানো, কোথাও না কোথাও তো শিখেছো। এবার আমি যেটা নতুন বলবো এটাই তোমাদের শিখতে হবে। দেখো দেখো দুটো জোড় সংখ্যা, ঠিক আছে, দুটো জোড় সংখ্যা, একটা জোড়ের সাথে আরেকটা জোড়, হ্যাঁ, সংখ্যার যদি আমরা যোগ করি তাহলে সব সময় দেখবে একটা জোড় সংখ্যা পাবো। কি পাবো, একটা জোড় সংখ্যা পাবো। যেমন এক্সাম্পল নিয়ে আমরা দেখে নিই, যেমন হচ্ছে কি 2 একটা জোড় সংখ্যা, কারণ 2 দিয়ে ভাগ যাচ্ছে। এর সাথে যদি আমি একটা 8, ঠিক আছে, 8ও একটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাচ্ছে, এই দুটোকে আমি যোগ করি তাহলে কি পাবো, 10। 10কে 2 দিয়ে ভাগ যায়, তোমরা বলবে হ্যাঁ দাদা অবশ্যই যায়। তার মানে কি 10ও একটা হচ্ছে কি জোড় সংখ্যা। তাহলে কি বললাম আমরা, আমি যে জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে সব সময় আমরা কি পাবো, জোড় সংখ্যা পাবো। তাহলে 2 এর সাথে 8কে যোগ করলাম, তাহলে কি পেলাম 10। তার মানে কি এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই হয়ে গেল। তাহলে এবার দেখে নেব আরেকটা, আরও আমাদের ন্যাচারাল নাম্বারের দুটো ভাগকে পড়তে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা। জোড় সংখ্যাকে ইংলিশ থেকে বলে ইভেন নাম্বার, আর বিজোড় সংখ্যাকে ইংলিশ থেকে বলে অড নাম্বার। যারা ইংলিশ থেকে করছো তারা ইংলিশ থেকে লিখবে, যারা বাংলা থেকে করছো বাংলা থেকে লিখবে। দেখো এবার তাহলে জোড় সংখ্যা কাকে বলবো, ঠিক আছে, জোড় সংখ্যা মানে যেই নাম্বারটা 2 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়। সিম্পল একটা কথা, তোমরা অলরেডি জানো যে যেই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ চলে যায় পুরোপুরি, সেটা হচ্ছে কি একটা জোড় সংখ্যা। এখন যদি আমি বলি যে বলো তো 1 হচ্ছে একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, তাহলে তোমরা বলবে কি 1 হচ্ছে একটা জোড় সংখ্যা নয়। কেন, কারণ 1কে কি 2 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে না, তাই না, তার জন্য কি 1 হচ্ছে একটা জোড় সংখ্যা নয়। এবার যদি আমি বলি 2 কি একটা জোড় সংখ্যা, তাহলে তোমরা বলবে হ্যাঁ দাদা অবশ্যই 2 একটা জোড় সংখ্যা। কেন, কারণ 2কে 2 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়, 2 1কে 2, তার মানে 2 কি হয়ে গেল, একটা জোড় সংখ্যা হলো। আমি যদি বলি 3 কি একটা জোড় সংখ্যা, তাহলে 3 অবশ্যই একটা জোড় সংখ্যা নয়, কারণ 3 কি 2 দিয়ে ভাগ যায় না, তাহলে 3 হচ্ছে কি একটা বিজোড় সংখ্যা, ওটা একটু পরে পড়ছি। তাহলে এবার যদি বলি 4, 4ও হচ্ছে কি একটা জোড় সংখ্যা, কারণ 2 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তারপরে কি 6, 8, 10, এভাবে কি চলতে আছে একদম অনন্ত পর্যন্ত, মানে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের জোড় সংখ্যা। এবার আমাদের দেখে নিব যে হচ্ছে কি বিজোড় সংখ্যা কি। বিজোড় সংখ্যা এটা যেহেতু 2 দিয়ে ভাগ হলো ফলে জোড় সংখ্যা হলো, তাহলে এটা কি যেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে না সেটাই হচ্ছে কি হয়ে যাবে আমাদের বিজোড় সংখ্যা। মানে 1 কি 2 দিয়ে ভাগ যায়, ভাগ যায় না, তার মানে 1 একটা বিজোড় সংখ্যা। 2 কি 2 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়, তার মানে 2 একটা বিজোড় সংখ্যা নয়। 2 হচ্ছে কি 2 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এটাকে জোড় সংখ্যা। তাহলে 3 হয়ে যাবে, 5 হয়ে যাবে, 8 7 হয়ে যাবে, এভাবে চলতে থাকবে। এতদূর পর্যন্ত গল্প তো তোমরা সব জায়গায় পড়েছো, সব টিচাররাই পড়ায়, অনেক জায়গায় তোমরা জানো, কিন্তু যে আমি যেই গল্পটুকু পড়াবো ওই গল্পটুকুতে এবার আসবো। এতটুকু পুরো দুনিয়াই পড়ায়, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে যেই মেন জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে যে কনসেপ্টটা, দেখো ধ্যান দিয়ে দেখবে। হ্যাঁ, যদি আমি একটা জোড় সংখ্যার সাথে, ঠিক আছে, একটা জোড় সংখ্যার সাথে আর একটা জোড় সংখ্যাকে আর একটা জোড় সংখ্যাকে যদি আমি যোগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো ওটা জোড় হবে না বিজোড় হবে, সেটা সব সময় কি হবে, জোড় হবে। এটা তো আমি কথায় লিখলাম, এবার এটাকে তো প্রুভও করতে হবে, তাই না। মানে একটা জোড় সংখ্যার সাথে আমি যদি আর একটা পৃথিবীর যে কোনো দুটো জোড় সংখ্যাকে যদি যোগ করি দিয়ে কি হবে, সবসময় জোড় সংখ্যা হবে। যেমন হচ্ছে কি 2 একটা জোড় সংখ্যা, 2 এর সাথে আমি 6,
6 একটা জোড় সংখ্যা 2 দিয়ে কাটছে, তার মানে কি এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে, 2 আর 6 যোগ করলে কত হচ্ছে 8। 8 কি 2 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ অবশ্যই ভাগ যাচ্ছে। তার মানে হচ্ছে কি 8 হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে দেখো জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলাম, তাহলে কি হয়ে গেল, একটা জোড় সংখ্যা পেয়ে গেলাম। আমি বলবো তোমরা বুঝতে পেরেছো? তোমরা বলবে হ্যাঁ দাদা অবশ্যই বুঝতে পেরেছি। এবার তাহলে 2 নম্বরে চলে আসি, এটা ছিল 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে কি একটা জোড় সংখ্যার সাথে যদি আমি একটা বিজোড় সংখ্যাকে যোগ করি, ঠিক আছে, তাহলে কি পাবো, সবসময় বিজোড় সংখ্যা পাবো। হ্যাঁ সবসময় বিজোড় সংখ্যা পাবো। তাহলে এটাও প্রুভ করে দেখে নিই। যেমন 2 এর সাথে আমি কি 3 কে যোগ করলাম, 2 হচ্ছে একটা জোড় সংখ্যা, 3 হচ্ছে কি একটা বিজোড় সংখ্যা। তাহলে 2 এর সাথে 3 কে যোগ করে কত পেলাম, 5 পেলাম। তাহলে কি 5টা একটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে কাটছে না। তাহলে পৃথিবীর যে কোনো একটা জোড় সংখ্যার সাথে যে কোনো একটা বিজোড় সংখ্যাকে যোগ করবে, কি হয়ে যাবে, বিজোড় সংখ্যা হবে। তোমরা হয়তো বলছো যে দাদা এগুলো আমাদের কি কাজে লাগবে। যখন আমি আগে কোশ্চিন করাবো তখন এই জিনিসগুলো দিয়ে আমি কোশ্চিন করাবো, ঠিক আছে, তখন তোমরা এর ভ্যালুটা বুঝতে পারবে। এখন তোমরা চুপচাপ পড়ে যাও, নোট করে যাও, ঠিক আছে, রিভিশন মেরে যাও। এবার তাহলে কি আছে, এবার দুটোই যদি আমি বিজোড় সংখ্যাকে যোগ করি, ঠিক আছে, বিজোড় সংখ্যা, বিজোড় প্লাস বিজোড়, তাহলে কি হয়ে যাবে, বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যার যোগ করলে কি হয়ে যাবে, জোড় সংখ্যা হয়ে যাবে। জোড় সংখ্যা হবে না? দেখো তো আমি যদি 3 এর সাথে যদি আমি একটা 5 কে যোগ করি তাহলে কত হবে, 3টাও বিজোড় 5টাও হচ্ছে কি বিজোড়। তাহলে 3 আর 5 কত, 8। 8 হচ্ছে কি একটা জোড় সংখ্যা, কারণ 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? তাহলে কি বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যার যোগ করলে কি হবে, একটা জোড় সংখ্যা পাবো। পৃথিবীর যে কোনো একটা বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করলে কি হবে, আমরা জোড় সংখ্যা পাবো। এইটা ছিল আমাদের 1 নাম্বার কনসেপ্ট। এবার আমরা চলে আসবো হচ্ছে কি 2 নাম্বার কনসেপ্টে। হ্যাঁ এইবার তাহলে আমরা দেখে নেব হচ্ছে কি গুণের সময়, মানে মাল্টিপলের সময়। দেখো একটা যদি আমি জোড় সংখ্যার সাথে কি করি, একটা জোড় সংখ্যার সাথে যদি আমি একটা জোড় সংখ্যাকে গুণ করি, ঠিক আছে, ওটা যোগ করছিলাম, এটা কি করব, একটা জোড় সংখ্যার সাথে একটা জোড় সংখ্যাকে গুণ করব, তাহলে কি পাবো রেজাল্ট, সেটা অলওয়েজ জোড় সংখ্যাই একটা পাবো। যেমন হচ্ছে 2 এর সাথে আমি যদি 4 কে যোগ করি, গুণ করি, তাহলে কত হবে, 2 4 এ 8, তাহলে 8 কি হয়ে গেল, একটা জোড় সংখ্যা, ঠিক আছে, 8 হয়ে গেল একটা জোড় সংখ্যা। এবার কি করব, আমি জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যার গুণ করব, ঠিক আছে, জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যার গুণ করব, তাহলে কি পাবো, আমি জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যার গুণ করলে অবশ্যই জোড় পাবো। হ্যাঁ অবশ্যই কি পাবো, একটা জোড় সংখ্যা পাবো। মানে একটা ইভেন নাম্বারের সাথে একটা অড নাম্বার যদি আমি গুণ করি তাহলে কি পাবো, অলওয়েজ ইভেন নাম্বার পাবো। যেমন দেখে নিই, ইভেন নাম্বার হচ্ছে কত, 4, অড নাম্বার হচ্ছে কত, 3, 4 3 যা 12, 12 হচ্ছে কি 2 দিয়ে ডিভাইড যাচ্ছে, তার মানে কি একটা জোড় সংখ্যা। তাহলে এই ছিল আমাদের 2 নাম্বার। আর একটা কি আছে, বিজোড়ের সাথে আমি বিজোড়ের যদি গুণ করি, হ্যাঁ বিজোড়ের সাথে আমি গুণ করি তাহলে কি পাবো, বিজোড়ের সাথে বিজোড় গুণ করলে সর্বদা সব সময় আমরা কি পাবো, বিজোড়ই পাবো, মানে একটা অড নাম্বারই পাবো, ঠিক আছে, অড নাম্বারের সাথে অড নাম্বার গুণ করলে কি পাবো, একটা অড নাম্বারই পাবো। যেমন কি 3 এর সাথে আমি যদি 9 কে গুণ করি, 3ও একটা বিজোড়, 9ও একটা বিজোড়, 3 9 যা 27, তাহলে কি 27ও একটা কি হয়ে গেল, বিজোড় নাম্বার হয়ে গেল। তাহলে এখান থেকে এই দুটো জিনিস আমাদের শিখতে হবে, এই দুটো জিনিস পরে কাজে দিবে। আশা করি তোমরা সবকিছু জিনিস বুঝে গেছো। তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমাদের বেসিকের প্রথম ক্লাস, ঠিক আছে। এরপরে আমাদের আরো যত আস্তে আস্তে ক্লাসগুলো বাড়বে, লেভেলটা আস্তে আস্তে করে বাড়বে, ঠিক আছে, বেসিক থেকে অ্যাডভান্স হবে। এটা ছোট্ট একটা বেসিক ক্লাস ছিল। হ্যাঁ যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা অবশ্যই লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে যে কি আছে, ম্যাথে একটু কাঁচা আছে, ঠিক আছে। এইবার আমাদের এই বেঙ্গল ফিজিক্যাল একাডেমি অ্যান্ড এডুকেশনে কি হয়, অফলাইন ক্লাসও হয়। এখানে দায়িত্ব সহকারে মাঠ পাস করানো হয় এবং রিটেন পাস করানো হয়। তোমরা চাইলে এখানে আসতে পারো। হ্যাঁ আমাদের ডেসক্রিপশনে বা যে কোথাও দেখবে যে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। এখানে অফলাইনেও ক্লাস হয়, অফলাইনে মাঠও করা হয় এবং অনলাইনেও হয়, ঠিক আছে। তোমরা যদি আসতে না পারো তাহলে অনলাইন থেকে তো দেখেই নিচ্ছ, ঠিক আছে। তো আশা করি পরের ভিডিওতে আমাদের দেখা হবে। জয় হিন্দ।